সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী নির্বাচনকে এ যাবৎকালের সেরা ও ঐতিহাসিক নির্বাচন করতে চান, যাতে গণতন্ত্রের জন্য একটি ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকে। আমরা গণঅভ্যুত্থানের পরপরই দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার কতদিন দায়িত্বে থাকবেন, সংস্কার কবে নাগাদ শেষ হবে এবং নির্বাচন কবে হবে, এই প্রশ্নগুলোই বারবার সামনে আসছে। সময় যতই গড়াচ্ছে, রাজনৈতিক দলগুলো নির্বাচনের দাবিতে ততটাই সরব হচ্ছে। চলতি বছরের জুলাই আগস্টের মধ্যে নির্বাচনের জোরালো দাবি জানিয়েছে বিএনপির এই দাবির বাস্তবায়নের সম্ভাবনা কতটুকু? প্রধান উপদেষ্টার সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকারের মধ্য দিয়ে শীঘ্রই কি নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে বাংলাদেশ? আবারও কি বাংলাদেশে ফিরবে সুস্থ ধারার ভোটের সংস্কৃতি? মোটা দাগে এই বিষয়গুলো আজকের আলোচনা আনতে চাই। দর্শক, আমি ফারনাজ জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে RIL অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজ আমরা শিরোনাম নির্ধারণ করেছি সুষ্ঠু নির্বাচনের শপথ, ভোটের সংস্কৃতি ফিরুক। আর এই আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আমরা মুখোমুখি হয়েছেন আবু আলম শহীদ খান, সাবেক সচিব ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ। স্বাগত জানাচ্ছি আপনাকে। যেমনটি বলছিলাম, গণঅভ্যুত্থানের পর যে তিনটি প্রশ্ন বারবার আমরা সম্মুখীন হয়েছি, সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন, সংস্কার কবে নাগাদ শেষ হচ্ছে, নির্বাচন কবে। এরই মধ্য দিয়ে আমরা দেখলাম যে বিএনপি জোরালো দাবি জানিয়েছে জুলাই আগস্টের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য। সম্ভাবনা কতটুকু দেখেন? না, এটা তো বিএনপির দাবি। বিএনপি একটা বড় দল হিসাবে তাদের দাবি তারা পেশ করতে পারেন, যেহেতু গণতান্ত্রিক দেশে দাবি পেশ করার একটা সুযোগও রয়েছে। এটার সম্ভাবনা কতটা সেটা তো আলাপ আলোচনার ভিত্তিতে নির্ধারিত হবে। বিএনপি দাবি করেছে, এখন অন্তর্বর্তীকালীন সরকার তাদের সাথে কথা বলবেন, বসবেন, অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা হবে এবং তার ভিত্তিতে একটা নির্বাচনের পরিষ্কার রোডম্যাপ, যেটাকে অস্পষ্ট রোডম্যাপ বলা হচ্ছে, যদিও আমার কাছে বিষয়টা খুবই একটা অস্পষ্ট এরকম নয়। যেমন প্রধান উপদেষ্টা যিনি বলেছেন যে কিছু সংস্কার করে এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন, আর যদি আরও কিছু সংস্কার রাজনৈতিক দলগুলো ঐক্যমতে আসেন, তখন জুলাই 26 নির্বাচন। তো মোটামুটি মাসটা কিন্তু ঠিক আছে, সম্ভাব্য মাস, এবং দিনটা ঠিক নেই যে একেবারে ডেট যে ডিসেম্বরের 28 তারিখে নির্বাচন অথবা জুলাইয়ের 22 তারিখে নির্বাচন, এরকম নাই। সুতরাং একটা নির্বাচনের আইডিয়া তো আমরা পেয়েছি অলরেডি, যে একটা নির্বাচন হবে এবং নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেবেন। তার আগে ওই যে আপনি বলছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কত, এটা নিয়ে অনেক আমাদের মধ্যে আলাপ আলোচনা আছে এবং এই মেয়াদ তো আমরা এখনো ঠিক করতে পারিনি। তো আমরা যদি প্রধান উপদেষ্টার কথাটা ধরে নেই, তাহলে মেয়াদ হয় 25 ডিসেম্বর পর্যন্ত, আর যে কদিন লাগে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে বা দায়িত্ব হস্তান্তর করতে, অথবা 26 জুলাই পর্যন্ত মেয়াদ। তো মেয়াদটারও একটা আইডিয়া পাওয়া যাচ্ছে। তো এর মধ্যে বিএনপি নির্বাচন চাচ্ছেন, বিএনপি নির্বাচন চাইতেই পারেন, কারণ বিএনপি একটা বড় দল নির্বাচনের মাঠে এখন পর্যন্ত, এবং তারা কিন্তু জনাব আবু আলম শহীদ খান, গণঅভ্যুত্থানের পরপর আমরা যেমনটি দেখেছি, বিএনপি বলেছে অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে, তারা যৌক্তিক সময় দিতেও প্রস্তুত। হঠাৎ বিএনপির এই জোরালো দাবির পিছনে কি কারণ থাকতে পারে? না, তারা তো বলেছে যৌক্তিক সময় দিতে প্রস্তুত। ওই যে নির্বাচনের রোডম্যাপ যেমন পরিষ্কার না, আমরা অস্পষ্ট আছে, একেবারে দিনক্ষণ তারিখ ডিক্লেয়ার করা হয়নি, শিডিউল ডিক্লেয়ার করা হয়নি, সেভাবে বিএনপিও যৌক্তিক সময় দিয়েছে। যৌক্তিক সময় বলতে তারা এখন জুলাই যদি বলে, তারা 1 বছরের মতো যৌক্তিক সময়কে ধরে নিচ্ছে। তো সেটা বিএনপির কাছে যৌক্তিক সময় তো হতেই পারে, কিন্তু বিএনপির এই দাবি এবং এই সময় নির্বাচন হবে এরকমটা তো এখন পর্যন্ত আমরা জানি না। আমার ধারণা যে ওই সময় নির্বাচন হবে না এবং এই ব্যাপারে আলাপ আলোচনা হবে এবং আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবো। তো সেই সিদ্ধান্তের জন্য যে অঙ্গীকার আমরা দেখছি যে আগামী নির্বাচনে যাবৎকালে সেরা ঐতিহাসিক নির্বাচন হবে, এমন অঙ্গীকার তিনি করেছেন, সেটির বাস্তবায়ন করতে হলে কতটুকুন সংস্কার আমাদের করতে হবে? না, এই অঙ্গীকারের চেয়ে বড় কথা এটা তার প্রত্যাশা, এবং আপনি অঙ্গীকারও বলতে পারেন। এখন প্রধান উপদেষ্টা অঙ্গীকার করলেই তো সেরা এবং ঐতিহাসিক নির্বাচন হবে না। যেমনভাবে নির্বাচন কমিশনও যদি মনে করে যে তারা একটা সেরা ঐতিহাসিক নির্বাচন করতে চায়, সেটাও নির্বাচন কমিশন নিশ্চিত করতে পারবে না। নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, উৎসবমুখর হবে কিনা সেটা নির্ভর করে অবশ্যই সরকারের উপরে, এবং তার পাশাপাশি নির্বাচন কমিশনের কাজকর্মের উপরে, এবং তারপরে যে 12 লক্ষ থেকে 14 লক্ষ গণকর্মচারী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ তারা যারা কাজ করেন, তারা সবাই মিলে কতটা ভালোভাবে নির্বাচনটা করতে চান, কতটা মোটিভেটেড এবং কতটা তারা প্রতিশ্রুতি আছে তাদের আইন এবং বিধিবিধানের প্রতি। তারপরে হলো যারা নির্বাচন করবেন,
আরও প্লেয়ার তো আছে যারা নির্বাচন করবেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিভিন্ন দলের প্রার্থী এবং নিরপেক্ষ প্রার্থী থাকতে পারে বা নির্দলীয় প্রার্থী থাকতে পারে, স্বাধীন প্রার্থী থাকতে পারে। সবাই মিলে যদি একটা ভালো নির্বাচন করতে চাই তাহলেই সেটা আপনার সেরা এবং ঐতিহাসিক নির্বাচন হবে। তো আমাদের দেশে তো ভালো নির্বাচনের উদাহরণ আছে। 91, 96, 2001-এ হয়েছিল, 2008-ও ভালো নির্বাচন হয়েছে যেখানে বিপুল সংখ্যক মানুষ ভোট দিতে আসছিলেন, 87%-এর মতো, সেটাই সর্বোচ্চ ভোটের রেকর্ড। তো এখন যদি আমরা পরিবেশ ভালো করতে পারি, গভর্নমেন্ট অফ দ্য ডে যদি পরিবেশটা নিশ্চিত করতে পারে, আমরা সবাই যদি কমিটেড থাকি একটা ভালো নির্বাচনের জন্য, নিশ্চয়ই একটা ঐতিহাসিক নির্বাচন হবে যেখানে 90% মানুষ হয়তো ভোট দিতে আসবে। সেই অর্থে ঐতিহাসিক হবে, একটা মাইল ফলক হবে এবং একটা সেরা নির্বাচন হবে যেখানে ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি ছাড়া, 100% কিছুই হয় না, ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি সীমাবদ্ধতা ছাড়া একটা ভালো নির্বাচন হবে। তো সেরা ঐতিহাসিক নির্বাচন হতে পারে, বাট এটার অনেকগুলো কন্ডিশন আছে, সেটা ফিল আপ করতে হবে এবং সেই কারণে কিছু সংস্কার যদি প্রয়োজন হয় সেটা করতে হবে। আমাদের যে নির্বাচনী ব্যবস্থা আছে সেটা একেবারে ভেঙে পড়েছিল বা এটা একেবারে ভোট ডাকাতির মতো অবস্থায় গিয়েছিল বা নির্বাচন হয়নি 14, 18 এবং 24 সালে। আমরা সবাই জানি কিরকম নির্বাচন হয়েছিল। নির্বাচন থেকে আসলে আমরা কি শিক্ষা নেব? মূল প্রতিবন্ধকতা কি? ভালো নির্বাচনের মূল প্রতিবন্ধকতা হলো যে আপনি যখন নির্বাচনটাকে নিজের দলের স্বার্থে বা শাসক দলের স্বার্থে সমস্ত গণকর্মচারীদের ব্যবহার করেন, কেউ কেউ নিজের থেকে ব্যবহার হয় আর অধিকাংশ লোক চাপের মুখে ব্যবহৃত হয়। মনে করেন একজন প্রাইমারি স্কুলের হেডমাস্টার, উনি কোথাও প্রিজাইডিং অফিসার, তো উনার উপরে যে চাপ সৃষ্টি করে বিভিন্ন দল, রাজনৈতিক দল অথবা শাসক দল অথবা অ্যাডমিনিস্ট্রেশন মানে প্রশাসন বা অন্য যারা নির্বাচনের সাথে যুক্ত থাকেন, তখন তো তার পক্ষে এই চাপটা নেওয়া খুব কঠিন। সুতরাং একটা চাপমুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে জনগণ উৎসবমুখর পরিবেশে নিজের ভোটটা নিজে দিতে পারেন এবং যাতে যারা কাজ করবেন তারা ঠিকমতো আইন বিধি মেনে কাজ করেন এবং তাদেরকে সুরক্ষা দিতে হবে। যেমন ধরেন যে আমার অনেক ভোট কেন্দ্র আমাদের আছে যেগুলো একটু গ্রামাঞ্চলে, যেখানে শহর থেকে বেশ দূরে, উপজেলা হেডকোয়ার্টার থেকে বেশ দূরে, এবং সেখানে রাতের বেলা ভোটের বাক্স, ব্যালট পেপার, সিলগালা এবং অন্যান্য অনেক কাগজপত্র নিয়ে প্রিজাইডিং অফিসার সাহেব সেখানে চলে যান। কেন সকাল 8টায় ভোট গ্রহণ করতে হবে, তো উনি যে রাতের বেলা 10 কিলোমিটার দূরে বা 8 কিলোমিটার দূরে একটা জঙ্গলের মধ্যে বা একটা জনমানবহীন জায়গায় স্কুল, প্রাইমারি স্কুল যদি ভোট কেন্দ্র হয় সেখানে থাকেন এবং তার যদি সুরক্ষার ব্যবস্থা না থাকে, তখন যদি 10টা মানুষ অস্ত্র শস্ত্র কিংবা লাঠি সোটা কিংবা ঢাল তলোয়ার নিয়ে, চাকু নিয়ে যদি আসে, তাহলে তার পক্ষে তো ওই ভোটের বাক্স রক্ষা করা সম্ভব নয়। সুতরাং তাদের সুরক্ষা থাকতে হবে। সব মিলিয়ে আপনি এমন একটা ব্যবস্থা তৈরি করতে হবে যেখানে কেউ ভোট কেন্দ্র দখল করতে যাবে না, কোনো দুর্বৃত্ত, কেউ রাতের বেলা যে আমাদের যারা নির্বাচনী অফিসার থাকবেন তাদেরকে বাধাগ্রস্ত করতে পারবে না, চাপ দিতে পারবে না, কেউ দিনের বেলা ভোট কেন্দ্র দখল করে স্ট্যাম্পিং করতে পারবে না, এরকম একটা ব্যবস্থা থাকবে এবং জনগণের ব্যাপক অংশগ্রহণ থাকতে হবে। জনগণ যাবেন, জনগণ নিজের ভোট নিজে দিবেন এবং জনগণ নিরাপদে ভোট দিতে যাবেন, নিরাপদে আবার বাসায় ফিরে আসবেন এবং ভোট কেন্দ্রে ভোট গণনা হবে, সেখানে রেজাল্ট ডিক্লারেশন হবে সকলের সামনে এবং যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের সকলের প্রতিনিধি থাকতে হবে। এমন প্রতিনিধি অনেক সময় ছোট ছোট প্রার্থী যদি থাকেন, আমি তাদেরকে ছোট করছি না, বাট এমন প্রার্থীও থাকতে পারেন যার সকল কেন্দ্রে তার এজেন্ট দেওয়ার ক্ষমতা নাই, এটা হতে পারে। বাট বড় বড় যারা প্রতিনিধি থাকবেন, নিশ্চয়ই নির্বাচনে হেভিওয়েট প্রার্থী থাকবেন, দলের প্রার্থী থাকবেন, দলের বাইরেও হেভিওয়েট থাকতে পারেন, তারা যেন প্রত্যেকে তাদের পোলিং এজেন্টটা দিতে পারে। আমরা এরকম অভিযোগ তো পাই যে পোলিং এজেন্টদেরকে ভাগিয়ে দেওয়া হয়, পোলিং এজেন্টদের কিনে ফেলা হয়। তো সেই সব জিনিস যাতে না ঘটে সেটার জন্য আপনার যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবস্থা নেবেন। আমাদের নির্বাচনী আইন কিন্তু যথেষ্ট শক্তিশালী। আমাদের নির্বাচন কমিশনকে যে ক্ষমতায়ন করা হয়েছে, নির্বাচন কমিশনকে এর বেশি ক্ষমতা পৃথিবীর কোনো নির্বাচন কমিশনের নাই, এমনকি ভারতের নেই। তারপর ভারতে খুব ভালো নির্বাচন হয়, তারা নির্বাচনের ব্যাপারে তাদের বেশ প্রশংসা করা হয়। আমাদের নির্বাচন কমিশনকে আপনি বললেন যে ক্ষমতা দেওয়া হয়েছে, তার প্রয়োগ বিগত সময়ে কতটা করতে পেরেছে নির্বাচন? করতে পারেন নেই, সেটা করতে পারেন নেই, সেই জন্যই তো আমরা এত আলোচনা করছি। করতে পারেন না কারণ নির্বাচন কমিশন তো একা নির্বাচন করেন না, নির্বাচন কমিশনে তো অনেক স্টেক হোল্ডার। নির্বাচন কমিশন যেমন আছে এবং তাদের উপরে একটা সরকার আছে, গড আছে, সেই গড হচ্ছে গভর্নমেন্ট অফ দ্য ডে। তারা যদি সদিচ্ছা না থাকে, তারপরে আছে 12 থেকে 14 লক্ষ গণকর্মচারী এবং তাদের প্রত্যেকে যদি কমিটেড না হয়, তাদের যদি সুরক্ষা, যেটা আমি একটু আগে উদাহরণ দিলাম, তাদের যদি সুরক্ষার ব্যবস্থা করা না হয় এবং তাদের কমিটমেন্ট যদি ফুল কমিটমেন্ট না হয় যে তারা আইন বিধিবিধানের বাইরে কিছু করবেন না এবং তাদেরকে এটা করার জন্য তাদেরকে যতটুকু সাহায্য করা দরকার সেই সহায়তা যাতে তারা পান এবং নির্বাচনের পরেও যেন তারা আক্রান্ত না হন, সেরকম একটা পরিবেশ যদি সৃষ্টি না করা যায়, তাহলে আপনার কাছে যতই ক্ষমতা থাকুক
ফেরেশতারা বসে থাকলেও ভালো নির্বাচন করা সম্ভব না। এই জন্য তো আমি বললাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল লরেট এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিনি একটা সেরা এবং ঐতিহাসিক নির্বাচন করার আকাঙ্ক্ষা, স্বপ্ন অথবা ইচ্ছা অথবা প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। বাট তার একার স্বপ্ন, ইচ্ছা, প্রতিশ্রুতি হলে তো নির্বাচন সুন্দর হবে না। নির্বাচন সুন্দর করার জন্য তাকে সকলে মিলে সহায়তা করতে হবে। তিনি যেমনটা চান সেটা করার জন্য যারা যারা নির্বাচনের অংশীজন একেবারে ভোটার পর্যন্ত, তাদের সকলকে সেই মনোভাব নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত প্রেক্ষাপটে পুলিশ প্রশাসন সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য বর্তমান সময়ে কতটা প্রস্তুত? পুলিশ প্রশাসনের এখন যে অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি, যে পুলিশ তাদের উপরে যে আক্রমণ হয়েছে এবং তাদের অনেকে নিহত হয়েছেন, তাদের থানাগুলো আক্রান্ত হয়েছিল, থানা পুড়িয়ে দেওয়া হয়েছে, অস্ত্র লুট করা হয়েছে, সকল অস্ত্র এখন পর্যন্ত উদ্ধার করা আছে। চেইন অফ কমান্ডের একটা প্রবলেম আছে, এখন চেইন অফ কমান্ড এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে। বাট বাংলাদেশের পুলিশ ফোর্স তো অনেক পুরানো একটা ফোর্স, এবং তারা যদি চেষ্টা করেন, তাদেরকে যদি মোটিভেট করা যায়, আমরা যদি ঠিক মতো অন্তর্বর্তীকালীন সরকার যদি ঠিক মতো নেতৃত্ব দিতে পারেন এবং যারা যারা এদের দায়িত্বে আছেন নেতারা যদি ঠিক মতো দায়িত্ব নিয়ে কাজ করতে পারেন, আমার মনে হয় এই পুলিশ ফোর্স এবং তার সাথে তো আনসার থাকবে, তার সাথে বিজিবি থাকবে, আমরা সেনাবাহিনীও মাঠে আছে এখন ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার নিয়ে। তারা যদি ইলেকশন পর্যন্ত থাকেন, তাহলে সেনাবাহিনীর উপস্থিতি সব মিলিয়ে আমার মনে হয় আইন শৃঙ্খলা বাহিনী কয়েক মাসের মধ্যে নির্বাচনে ভালো কাজ করার জন্য প্রস্তুতি নিতে পারবেন এবং সফলভাবে তারা নির্বাচনের দায়িত্ব পালন করবেন, এটা আমার ধারণা এবং আমার প্রত্যাশাও। অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের সম্ভাব্য সময়সূচি এবং রাজনৈতিক দলগুলোর দাবির মাঝে আমরা দেখছি একটা পার্থক্য রয়েছে। এই বিষয়টি নতুন করে দূরত্ব তৈরি করবে কিনা? না, দূরত্ব তৈরি করবে কেন? এটা তো আমরা তো একটা গণতান্ত্রিক পলিটির মধ্যে আছি, তাই না? তো এখানে তো সবাই তো সবার মতামত উপস্থাপন করতে পারবে, প্রস্তাব উপস্থাপন করতে পারবে এবং তার ভিত্তিতে আলাপ আলোচনা হতে পারবে। দূরত্ব তখনই হবে যখন এই বিষয়টা আর একটু প্রেশারের মধ্যে যাবে। এই বিষয় নিয়ে যদি আন্দোলন, রাজপথ যদি নামতে হয়, এমন গুঞ্জনও তো শোনা যাচ্ছে জনাব আবু আলম শহীদ খান। না, এটা গুঞ্জন হতে পারে, আবার এটা সত্য হতে পারে। আমাদের অপেক্ষা করতে হবে। আমার মনে হয় না যে জুলাই আগস্টের যে টাইমলাইন বিএনপি বলেছে, বিএনপির মহাসচিব যেটা বলেছেন, তারা এটার ব্যাপারে নিশ্চয়ই জেনে শুনে আলাপ আলোচনা করে এবং সিদ্ধান্ত নিয়ে বলেছেন। বাট তারা যে একদম নন নেগোসিয়েবল স্টেজে আছেন যে এটা নিয়ে আলোচনা করা যাবে না, আমরা এটাই চাই এবং এখনই ডেট ডিক্লেয়ার করতে হবে, এরকম অবস্থায় তারা নেই। সুতরাং এখন অন্তর্বর্তীকালীন সরকার তাদের সাথে কথা বলবেন, অন্যান্য রাজনৈতিক দলের সাথে কথা বলবেন, অংশীজন যারা আছে তাদের সাথে কথা বলবেন। তারা মনে হয় তাদের যে বিএনপি এবং তাদের যে রাজনৈতিক দলগুলোর সাথে মিত্রতা আছে, তারাও বোধহয় একইভাবে আলাপ আলোচনা করেই এটা দাবি করেছেন। শুধু এটা আলাপ আলোচনা করতে হবে এবং এর বাইরেও তো অন্যান্য দল আছে। জামাতে ইসলামী তো জুলাই আগস্টের নির্বাচন চাই এরকম কথা এখনো বলে নেই। আমাদের ছাত্র সমন্বয়করা যে দলটা গড়ে তোলার চেষ্টা করছেন, তারা নির্বাচনটা আরো একটু পরে হোক এটা তারা প্রত্যাশা করেন এবং তারা স্থানীয় সরকার নির্বাচন আগে হোক সেরকম তারা চাচ্ছেন। তাই ব্যাপারে বিএনপি মহাসচিব যেমনটি বলেছে, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্নই ওঠে না। সমাধান আসলে কোন পথে? আমি সেই প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছি। একটা বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি দিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম। আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে RIL অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব আবু আলম শহীদ খান, যে আলোচনায় আমরা ছিলাম, প্রধান উপদেষ্টা যেমনটি জানিয়েছেন যে জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি একসাথে চলছে। অন্যদিকে শোনা যাচ্ছে বেশ কয়েকটি রাজনৈতিক দলও চাইছে আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হোক, জাতীয় নাগরিক কমিটি এমনটি চাইছে। অন্যদিকে বিএনপি বলছে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্নই ওঠে না। সমাধান কোন পথে? এইটার আলোচনাটা একটু করতে হবে যে আমাদের লাস্ট 65 বছরের অভিজ্ঞতা যদি আমরা দেখি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে, আমরা যদি লাস্ট 65 বছরের অভিজ্ঞতা দেখি, তাহলে ধরেন 60-এর দশকে আইয়ুব খান যখন ক্ষমতা নেন তখন তো তার কোনো দল ছিল না। তো উনি ঠিক করলেন যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে করবেন, বেসিক ডেমোক্রেসি, ওদিকে 40,000 এদিকে 40,000, 80,000 মানুষকে নির্বাচিত করে ওনারা প্রেসিডেন্ট নির্বাচন করবেন এবং উনি এটার ভিত্তিতে কিন্তু নির্বাচন করলেন 66 সালে এবং নির্বাচনে উনি বিপুল ভোটে জিতলেন। তো সেই কারণে স্থানীয় সরকার নির্বাচন তিনি করেছিলেন তার দলটা তৈরি করার জন্য। আমরা যদি 70-এর দশকে দেখি, জেনারেল জিয়া যখন ক্ষমতা নিলেন তখন ওনার কোনো রাজনৈতিক দল ছিল না, স্বাভাবিকভাবে উনিও স্থানীয় সরকার নির্বাচন আগে করেছিলেন। 80-র দশকে জেনারেল এরশাদ সাহেব সেটা করেছেন, স্থানীয় সরকার নির্বাচনটা আগে করা। তো যার ফলে একটা ধারণা হয় যে
যারা ক্ষমতায় থাকেন, যখন তাদের কোনো রাজনৈতিক দল থাকে না, তখন তারা চেষ্টা করেন যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে করলে তারা একটা রাজনৈতিক দল গড়ে তুলতে পারবেন। আমরা এই লিম্বোর মধ্যে এখন এখানে আছি, আমরা ওই একটা আস্থা বিশ্বাসের সংকটে আসছি। কারণ আপনি যাদের কথা বললেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, তাদের তো কোনো দল নেই, তারা একটা দল গড়ে তোলার চেষ্টা করছেন। তো তারা স্থানীয় সরকার নির্বাচনটা আগে চাইবেন ওই আইয়ুব খান, জিয়াউর রহমান সাহেব অথবা এরশাদ সাহেবের মতো। তাই দল করার একটা চিন্তা তাদের মাথায় আছে এবং তারা তো ঘোষণা করেছেন। তারা যদি ওই ঘোষণাটা না দিতেন তাহলে তাদের ব্যাপারে এই বিশ্বাস সংকটটা সৃষ্টি হতো না। অন্যদিকে আমরা যখন শাসক দলের অধীনে নির্বাচন দেখি, মানে একটা জাতীয় নির্বাচন হয়ে গেল, একটা দল ক্ষমতায় আসছে, স্থানীয় সরকার নির্বাচনে কিন্তু আপনার সরকারের পরিবর্তন হয় না, রাষ্ট্র ক্ষমতার কোনো পরিবর্তন হয় না। তারপরেও আমাদের শাসক দল আওয়ামী লীগ, বিএনপি যারা ক্ষমতায় ছিলেন, তারা কিন্তু স্থানীয় সরকার নির্বাচনটায় যে কোনো একটা আসনে পরাজয়, এমনকি একটা পার্লামেন্টের একটা সিটের উপনির্বাচনেও পরাজয়টাকে তারা অ্যাকসেপ্ট করতে রাজি নন। তারা ওই নির্বাচনটা তাদের পক্ষে থাকতে হবে। কারণ একটা ধারণা সৃষ্টি হয় যে স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে আপনি প্রমাণ হয় যে আপনাদের জনপ্রিয়তা কমছে না বাড়ছে। এটা একটা ধারণা। আবার 3 মাসের মধ্যে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় একটা জাতীয় নির্বাচনের পরে, তাহলে 3 মাসের পরের মধ্যে তো ভোটারদের মানসিকতায় কোনো পরিবর্তন আসবে না। যে ভোটার কয়েকদিন আগে একটা আম মার্কায় ভোট দিয়েছে, সে নিশ্চয়ই 3 মাসের মধ্যে ডিম মার্কায় ভোট দেবে না। কারণ 3 মাস যথেষ্ট সময় নয় তার মতামত চেঞ্জ করার জন্য, তার পার্টি চেঞ্জ করার জন্য, বা যাকে ভোট দেবেন সেটা চেঞ্জ করার জন্য। তো এই দুটা পরস্পর বিরোধী অবস্থানের কারণে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আমরা একটা পরস্পর বিরোধী মতামত দেখতে পাচ্ছি। আমি নাগরিক হিসেবে মনে করি যে স্থানীয় সরকার নির্বাচন আগে হলে কোনো অসুবিধা নাই, বাট ওই বিশ্বাস এবং আস্থার সংকটটা মেটাতে হবে। ওইটা ঠিক করতে হবে যে এই স্থানীয় সরকার নির্বাচন কোনো একটা মানুষকে বা কোনো একটা গোষ্ঠীকে বা কোনো একটা রাজনৈতিক দল গড়ে তোলার জন্য তাদেরকে সহায়তা করার জন্য করা হচ্ছে না। এটা নিয়ে আমাদের ঐক্যমত্যে পৌঁছতে হবে। ঐক্যমত্য ছাড়া কিন্তু স্থানীয় সরকার নির্বাচন আগে করা যাবে না। কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে আমরা যেমনটি দেখি যে স্থানীয় সরকার নির্বাচনের রাজনৈতিক দলগুলোর বা রাজনীতির একটা শক্ত প্রভাব থাকে। এটি আসলে একজন স্থানীয় সরকার বিশেষজ্ঞ হিসেবে আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন? ইতিবাচক নাকি নেতিবাচক? ইতিবাচক নেতিবাচক দুই অর্থেই দেখা যায়। আসলে রাজনৈতিক ভিত্তি তো থাকবেই। আপনি আমাদের তৃণমূল পর্যায়ে আপনার স্থানীয় সরকার নির্বাচনটা একটা গুরুত্বপূর্ণ নির্বাচন, এবং আমাদের রাজনীতি তো শুধু শহরের এলিট শ্রেণীর মানুষেরা করে না। আমাদের রাজনীতিতে আমরা তো অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, জনগণের ভোট, সেখানে সকলেই ভোট দিতে পারবেন এবং তৃণমূল পর্যায় পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সংগঠন আছে, রাজনৈতিক দলের নেতা কর্মী আছেন। সুতরাং তৃণমূলে স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলগুলোর নেতারা অংশগ্রহণ করবেন, এটা খুব স্বাভাবিক। একটা কথা বলা হয় যে যদি এরকম রাজনৈতিক দল অংশগ্রহণ না করে, আসলে এটা একটা ইউটোপিয়ার মতো, যে তাহলে হয়তো স্থানীয় পর্যায়ে কিছু মানুষ থাকেন যারা সমাজসেবক, যারা জনকল্যাণের কথা চিন্তা করেন। একটা সময় যখন রাজনীতি ছিল না দেশে, ওটা রাজনৈতিক বিরাজনীতিকরণের একটা চিন্তা, যে আপনি তখন হয়তো কিছু লোক পাওয়া যাবে যারা স্থানীয় সরকার নির্বাচন করবেন। বাট এই বর্তমান বাংলাদেশে আপনি স্থানীয় সরকার পর্যায়ে বা স্থানীয় পর্যায়ে কোনো নির্বাচন পাবেন না যেখানে রাজনৈতিক দলের নেতা কর্মীরা বা সমর্থকরা অংশগ্রহণ করবেন না। কিছু পাবেন, অল্প সামান্য হতে পারে, তো সেটা দিয়ে বোঝা যাবে না। এটাকে ইতিবাচকভাবে দেখতে হবে। বরঞ্চ স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোর যে বর্তমান কাঠামো আছে, ওখানে বড় ধরনের ফান্ডামেন্টাল একটা সংস্কার করা দরকার। যে স্থানীয় পরিষদ বলছি আমরা, কিন্তু এখানে নির্বাচন হয় আইয়ুব খান সিস্টেমে, মানে প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে। ওখানে আপনি পরিবর্তন যদি সরকার করতে চায়, এবং এটা সংবিধান সংশোধন না, সুতরাং এই সরকার অর্ডিন্যান্সের মাধ্যমেই করতে পারে, আইন প্রবর্তন করে আমরা যদি ওখানে পরিষদ আকারে নির্বাচন করি, তাহলে কিন্তু ওই নির্বাচনে অনেক বেশি গণতান্ত্রিক এবং অনেক বেশি অংশগ্রহণমূলক একটা নির্বাচন প্রত্যাশা করতে পারি, এবং নির্বাচনের যে কোয়ালিটি বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের যে কোয়ালিটি, সেখানে অনেক বড় পরিবর্তন সূচিত হবে। নির্বাচন যত দেরি হবে রাজনৈতিক অর্থনৈতিক সংকট ততটাই তীব্র হবে, এমনটি বলছেন বিএনপি মহাসচিব। অন্যদিকে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় সামরিক সম্পর্ক নিয়ে বলেছেন, দুই দেশের পারস্পরিক সার্বিক সম্পর্ক তখনই স্বাভাবিক হবে যখন বাংলাদেশের নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে। আন্তর্জাতিক কোনো চাপ কি রয়েছে নির্বাচন নিয়ে? না, আন্তর্জাতিক চাপ এইভাবে অনুভূত হচ্ছে না, এইভাবে আছে বলে আমার মনে হয় না। বাট আপনি যে দুজনের কথা বললেন, একটা বিএনপি তো তাদের কথা ঠিক আছে যে আপনি যে অন্তর্বর্তীকালীন সরকারের তো একটা ইনহেরেন্ট দুর্বলতা আছে,
যে অন্তর্বর্তীকালীন সরকার একটা ছোট সরকার এবং একটা কম সময়ের কম মেয়াদের সরকার। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার অনেক পলিসি ইস্যুজে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করতে পারে, এবং এটা আমরা দেখছি যে অলরেডি আমরা বিভিন্ন তাদের আলাপ আলোচনা, তাদের বক্তব্য এবং নানান বিষয়ে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন একটা বড় চ্যালেঞ্জ, সেখানে এখন পর্যন্ত আশানুরূপ কাঙ্ক্ষিত উন্নতি হয়নি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যাপারে কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। তো আমরা এগুলো দেখতে পাচ্ছি, যে কারণে রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে তাদের যেহেতু একেবারে ব্যাপক, মানে সরকারের বাইরেও তাদের ব্যাপক জনগোষ্ঠীর সাথে তাদের সম্পর্ক থাকে, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের নাই। যদিও অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারটা গঠিত হয়েছে, এবং এটার যে আইনগত বিষয়গুলো সেগুলো মহামান্য সুপ্রিম কোর্ট থেকে এটাকে ক্লিয়ার করা হয়েছে। সুতরাং তারা যে সরকার গঠন করেছেন ওইটা ইলিগাল না, ওটা লিগ্যালিটি আছে, এবং তারা সরকার জনগণকে প্রতিনিধিত্ব করছেন, বাট নট থ্রু এ নির্বাচন। তো নির্বাচিত সরকার ওই সব বিষয়ে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, দেশের আপনার দ্রব্যমূল্য পরিস্থিতি, দেশের অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, এইসব ব্যাপারে আরও কঠোর বা আরও নমনীয়, দুই দিকেই হতে পারে, মানে বোল্ড ডিসিশন নিতে পারেন। সেই ক্ষেত্রে একটা সমস্যা আছে। ভারতের সেনাপ্রধান যেটা বলছেন ওটা একটা পৃথিবী জুড়েই সব দেশ যারা গণতান্ত্রিক দেশ তারা এটা অনেক দিন ধরে বলার চেষ্টা করছেন। বিশেষ করে আমেরিকা এটা সবসময় বলে যে তারা গণতান্ত্রিক সরকার, জনগণের নির্বাচিত সরকারের সাথেই আলাপ আলোচনা করতে চান। যেমন আমাদের শান্তিরক্ষী বাহিনীতে আছে, তার একটা শর্ত আছে কিন্তু, যে সেই দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে একটা নির্বাচিত সরকার থাকতে হবে। সো এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটা স্বীকৃত ব্যাপার। এটা ভারতের সেনাবাহিনী প্রধানের নতুন বক্তব্য না। যেহেতু ভারত একটা গণতান্ত্রিক দেশ, তারা চাইবে যে পাশের দেশে বা যে কোনো দেশে যেখানে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের সাথে তারা সম্পর্কটা আরও ঠিক করতে পারবেন, এবং সেটাই প্রত্যাশিত, এরকম মনে করা হয়। তো এটা এই স্ট্যান্ডার্ড হলো ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড। এরকম ক্রিটিক্যাল সময়ে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করার চিন্তাটা আসে কোথা থেকে, এমন প্রশ্ন রেখেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসলে কি আমরা জটিলতম পরিস্থিতিতে উপনীত হয়েছি? না, আমি তো আপনাকে একটু আগেই ব্যাখ্যা করলাম যে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে সন্দেহ অবিশ্বাস, সেটা তো আপনার আইয়ুব খান সাহেব, জেনারেল জিয়া, জেনারেল এরশাদের সময় তারা যখন নির্বাচন করেছিলেন, তারা তখন একটা নতুন রাজনৈতিক দল করেছেন। সেই জন্যই তারা স্থানীয় সরকার নির্বাচনটা আগে করেছিলেন, এবং মার্শাল ল গভর্নমেন্ট ছিল তিনটাই। কিন্তু প্রথমে মার্শাল ল ছিল, তারপরে তারা স্থানীয় সরকার নির্বাচন করেছেন, তারপরে ধীরে ধীরে তারা জাতীয় নির্বাচনের দিকে গিয়েছেন, দল করেছেন, এবং তিনজনেই কিন্তু দল করে ক্ষমতায় গেছেন। সেনা শাসন করেছেন আইয়ুব খান, কিন্তু আইয়ুব খান নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়েছেন। জেনারেল জিয়া সেনা শাসন করছেন, একটা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় গিয়েছেন। জেনারেল এরশাদও তাই করেছেন। তো এখন আপনি এই সময়টার প্রধান কোশ্চেন হলো যে যারা নতুন দল করতে চাচ্ছে তারা স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছে, বা যারা নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় পর্যায়ে জনগণের ভোটে সরকারের দায়িত্ব পাবেন না এরকম যাদের ধারণা করা হয়, তারা স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছেন। তো সেই কারণে ধারণা করা হয় যে এটা ওইরকম কিনা, যে আপনারা স্থানীয় সরকার নির্বাচন এই জন্য চান যে আপনাদের দল করতে সুবিধার জন্য, আপনাদের কিছু লোক স্থানীয় সরকার নির্বাচনে জিতে আসবেন, তাদেরকে নিয়ে আপনার নতুন রাজনৈতিক দলটাকে শক্তিশালী করবেন। এই অবিশ্বাস থেকে বিএনপি এটা বলছে। বাট এই অবিশ্বাস যদি দূর করা যায় আলাপ আলোচনার মধ্যে দিয়ে, তাহলে আমার মনে হয় না যে বিএনপি এটা নিয়ে একেবারে গো ধরে থাকবে। গো ধরে থাকার বিষয় না, আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমস্যার সমাধান করতে পারবো। জনাব আবু আলম শহীদ খান, আমরা কিন্তু দেখেছি যে নির্বাচন কেন্দ্রিক সংকট এবং রাজনৈতিক দলগুলোর অনাস্থার ফসল ছিল ১/১১ বাস্তবতা। সেই জায়গা থেকে এখনো আমরা দেখছি গণঅভ্যুত্থানের ৫ মাসের মাথায় গণঅভ্যুত্থানের শরিকরা অনেকটাই, যদি বলি যে ঐক্যবদ্ধ অবস্থান থেকে সরে গেছে। এটি আসলে কি বার্তা দিচ্ছে রাজনৈতিক অঙ্গনে? নতুন করে জটিলতা তৈরি করবে কিনা সেই প্রশ্নটি রাখছি আপনার কাছে। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশের প্রতীকের রিপোর্ট যে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ সাম্প্রতিক। আজকের আলোচনা চলছে সুষ্ঠু নির্বাচনের শপথ, ভোটের সংস্কৃতি ফিরুক, এই শিরোনামে আবারও ফিরছি আলোচনায়। জনাব আবু আলম শহীদ খান, যে আলোচনায় আমরা ছিলাম, গণঅভ্যুত্থানের মাত্র ৫ মাস পেরিয়েছে, এরই মধ্যে আমরা দেখছি গণঅভ্যুত্থানের শরিকদের মাঝে নির্বাচন কেন্দ্রিক কিংবা বিভিন্ন ইস্যুতে অনৈক্য তৈরি হয়েছে। কি বার্তা? না, এটা জনগণের যে আকাঙ্ক্ষা বা জনগণের যে স্বপ্ন, সেটাকে কিছুটা হলেও চির ধরিয়ে দিচ্ছে। এটা খুব স্বাভাবিক, যে জনগণ তো অনেক আকাঙ্ক্ষা এবং স্বপ্ন নিয়ে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল এবং জীবন দিয়েছে। তা আমাদের স্বপ্ন তো অধরা রয়ে গেছে গত ৫৪ বছর ধরে। আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল,
একটা মানবিক গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বৈষম্যহীন বাংলাদেশ তৈরির জন্য। এরপরে কিন্তু 90-তেও অনেক মানুষ আন্দোলনে অংশ নিয়েছে এবং 3 জোটের একটা রূপরেখা ছিল, স্বপ্ন বদলায় নেই। 24-এর স্বপ্ন একই, সুতরাং স্বপ্ন আমাদের ঠিক আছে। তো এই স্বপ্ন বাস্তবায়নের জন্য যেটা আপনি আজকে শিরোনাম ঠিক করেছেন যে একটা ভোটের সংস্কৃতি ফিরে আসতে হবে, কারণ ভোটের সংস্কৃতিটাই আমরা নষ্ট করে দিয়েছিলাম। জনগণ ভোট দিতে পারেনি, ভোট কেন্দ্রে যেতে পারেনি, ভোটাররা তাদের নিজের ইচ্ছা মতো ভোট দিতে পারেনি। তো আপনার ভোটের সংস্কৃতিটা ফিরিয়ে আনতে হবে, একটা ভালো নির্বাচন করতে হবে। তো নির্বাচন নিয়ে তো কোনো বিভেদ নাই, মানে সেখানে কোনো অনৈক্য নেই। আমরা আমাদের যে আলাপ আলোচনাটা হচ্ছে, আমি এটাকে অনৈক্য বলবো না, এটা হলো একটা টাইম লাইন নিয়ে যে কোন সময় নির্বাচন। বিএনপি হয়তো একটু আর্লি নির্বাচন চায়, এখন তো তারা জুন জুলাই বলেছে বা জুলাই আগস্ট বলেছে। ওখানে অন্তর্বর্তীকালীন সরকার একটা টাইম লাইন ঠিক করেছিল যে এই বছরের ডিসেম্বর বা আগামী বছরের জুন জুলাই। ছাত্র যারা সমন্বয়ক আছেন তারা অন্তর্বর্তীকালীন সরকার যে টাইম লাইনটা দিয়েছে হয়তো সেটাতে আছেন, অথবা তারা আরেকটু দেরি করতে চান কিনা ওটা তারা খোলাসা করে এখনো বলেননি, কেন এখনো দল নামেই ঘোষণা করতে পারেনি, দলটা তৈরি হবে, তারপর দলটা মাঠে। আবার ছাত্রদের মাঝে কিছু কিছু বিষয় অনৈক্য আছে। ছাত্রদের মধ্যে থেকে যে নতুন দল করেছিলেন এক সাবেক ডাকসুর ভিভি, তার বক্তব্যটা একটু ডিফারেন্ট। তো এরকম অনেক ডিফারেন্ট বক্তব্য। এইটা মনে হয় গণতন্ত্রের সৌন্দর্য, ওইটা ওইভাবে দেখি আমরা, যে তারা প্রত্যেকেই তাদের বক্তব্য নিয়ে আসছেন এবং এই বক্তব্যের মধ্যে যাদের বক্তব্যটা বেশি যৌক্তিক হবে, যাদের বক্তব্যটা জনগণ বেশি করে গ্রহণ করবে, মানে আমরা একটা টেস্ট হলো তো ভোটের মাধ্যমে বোঝা যায় যে কোন দলকে জনগণ সমর্থন করে, বাট আরেকটা টেস্ট হচ্ছে যে আমরা যখন অংশীজন এবং অনেকের সাথে কথা বলবো তখন বেরিয়ে আসবে আসলে কোনটা করলে বাংলাদেশের জন্য, মানে বাংলাদেশের জন্য, এই দেশের জন্য কোনটা করলে ভালো হবে, কখন আমরা নির্বাচনটা করব, নির্বাচনের পরিবেশটাকে কিভাবে আমরা সুন্দর করে গড়ে তুলতে পারবো। নিশ্চয়ই আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা একটা সমাধানে পৌঁছতে পারবো। আমি এই টাইমলাইনের ব্যাপারে যে বিতর্ক চলছে, বিতর্ক ভালো, বিতর্ক চলতে থাকুক, কিন্তু এটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে যেন আমরা সমাধান করতে পারি। আগামীকাল 4টি সংস্কার কমিশন অন্তর্বর্তী সরকারের কাছে প্রতিবেদন জমা দেবে এবং সংবিধান সংস্কার কমিশন ও নির্বাচন সংস্কার কমিশন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন, ক্ষমতার ভারসাম্য এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের সুপারিশ করবে। এই বিষয়গুলো নিয়ে আপনার মতামত জানতে চাই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সুপারিশ তো করতেই পারেন, কেননা আমাদের যে লাস্ট সুপ্রিম কোর্টের যে রায়, পঞ্চদশ সংশোধনী বাতিল হওয়ার পরে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরত এসেছে। এটাকে আপনার সংবিধানে আবার আসবে এবং তখন ঠিক করতে হবে যে এটা কত দিনের জন্য থাকবে বা কয় টার্ম থাকবে, সেটা নিয়ে আলাপ আলোচনা হতে পারে। তো এই ব্যাপারে আমার মনে হয় রাজনৈতিক দলগুলো, মানে যারা এখন ক্ষমতায় নাই, মানে পূর্বের শাসক দল ছাড়া বাকি সবাই একমত, সুতরাং তত্ত্বাবধায়ক সরকার ঠিক আছে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে তো এটা তো সংবিধান সংশোধনের ব্যাপার। এই মুহূর্তে আপনি সংবিধান সংশোধন করবেন কিভাবে, করা সম্ভব না টেকনিক্যালি এবং লিগালি। সুতরাং আপনাকে পার্লামেন্টের জন্য ওয়েট করতে হবে, যে নতুন নির্বাচনের মধ্য দিয়ে যে পার্লামেন্ট গঠিত হবে তারা এটা নিশ্চয়ই গ্রহণ করতে পারেন, কারণ অলরেডি বিএনপির যে 31 দফা আছে সংস্কার প্রস্তাব, সেখানে তারা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলছেন। তো একটা বৃহৎ রাজনৈতিক দল যদি এটা বলে থাকে এবং জামাত এবং অন্যান্য রাজনৈতিক দল যারা পার্লামেন্টে যাবেন তারা যদি এটাকে সমর্থন করেন, বা যারাই পার্লামেন্টে নির্বাচিত হবেন তারা যদি সমর্থন করেন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করতে, কোনো অসুবিধা নেই। এবং ওই যে 505 আসন বিশিষ্ট পার্লামেন্ট, এগুলো ভালো সাজেশন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। এগুলো নিয়ে আরও অনেক আলোচনার প্রয়োজন আছে, তবে এগুলো পার্লামেন্ট গঠনের পরে এই সাজেশনগুলো নিয়ে কাজ করার সুযোগ আছে। এবং একটা জিনিস আমরা এখন চাইতে পারি নাগরিক হিসেবে, যে রাজনৈতিক দলগুলো এই সংস্কারগুলোর ব্যাপারে আগে তাদের মতামত ব্যক্ত করুক এবং সকল রাজনৈতিক দল মিলে একটা ঐক্যমত্যে পৌঁছানোর চেষ্টা করুক। সেটা যদি করা সম্ভব হয়, তারা যদি কমিটমেন্ট করেন, তাদের ঘোষণাপত্রে এটা আনেন, তাদের নির্বাচনী ইশতেহারে এটা আনেন, তাদের গঠনতন্ত্রে এটা আনেন, তখন কিন্তু আমরা একটা নিশ্চিত হতে পারবো যে তারা এই সংস্কারগুলো করবেন এবং সেজন্য তাদের জাতির উদ্দেশ্যে ওপেনলি তাদের কমিটমেন্ট করতে হবে। সেই রকম একটা রাজনৈতিক বন্দোবস্ত বা রাজনৈতিক আলাপ আলোচনার পরে একটা রাজনৈতিক সিদ্ধান্তে ঐক্যমত্যে পৌঁছাটা খুব জরুরি। ক্ষমতার ভারসাম্য আনার সুপারিশ করা হবে এবং এমনটিও শোনা যাচ্ছে। সেই জন্য তো দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলা হচ্ছে, যে তাতে একটু যে আপনার এই সংসদে আইনটা প্রণয়ন হওয়ার পর ওখানে যাওয়ার পরে এটা নিয়ে আলোচনা হবে এবং প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কয়েকটা জায়গা আছে যে জায়গাগুলো নিয়ে আলোচনা হতে পারে এবং এটা করা দরকার। বাট এটা তো আমাদের তো আমেরিকান সিস্টেম না, শুধু ওই ধরনের ভারসাম্য যারা চিন্তা করেন আবার পার্লামেন্টারি সিস্টেম রাখতে চান, তাদেরকে বুঝতে হবে যে পার্লামেন্টারি সিস্টেমের ভারসাম্য একরকম আর আমেরিকান প্রেসিডেন্সিয়াল সিস্টেমের ভারসাম্য একরকম। সুতরাং আমরা একটা
পার্লামেন্টারি সিস্টেমে আছি, আমরা কি ধরনের ভারসাম্য চাই সেটা দেখতে হবে, 70 অনুচ্ছেদ নিয়ে কথা আছে সেটা দেখতে হবে, এবং প্রেসিডেন্ট সাহেব আরও কি কি ব্যাপারে মানে তার রোল প্লে করতে পারেন সেটা নিয়ে আসলে কথা বলতে হবে। কথা বলার মধ্যে দিয়ে আমরা নিশ্চয়ই একটা ভারসাম্য আনতে পারবো। ভারসাম্য আনা দরকার। একেবারে এক ব্যক্তির কাছে সমস্ত কিছু যদি আমরা অর্পণ করে দেই এবং আমাদের সংবিধান যদি সেই সুযোগটা রাখে, তাহলে এক ব্যক্তি এবং এক ব্যক্তির স্বৈরাচার হয়ে যাওয়া এটা খুবই একটা স্বাভাবিক ঘটনা। কারণ আপনি তাকে সুযোগ দিচ্ছেন, সেই কারণে সে স্বৈরাচার হয়ে যাবে। তো সেখানে আলাপ আলোচনা করে কিছু ব্যবস্থা তো আমরা নিতেই পারি, এবং এটা মীমাংসা করতে হবে, ঐক্যমতে পৌঁছতে হবে। এটাও পুলিশকে প্রাণঘাতী অস্ত্র না দেবার সুপারিশ করবে পুলিশ সংস্কার কমিশন, কতটা জরুরি? প্রাণঘাতী অস্ত্র নিয়ে তো অনেক কথাবার্তা হচ্ছে। প্রাণঘাতী অস্ত্র, প্রাণঘাতী যখন বলছি তখন কিন্তু এটা যুদ্ধ করার জন্য ব্যবহৃত হয় এরকম অস্ত্র। তো সুতরাং সেই অস্ত্র পুলিশের কাছে কেন গেছে এটা গভীর আলোচনার দাবি রাখে, এবং প্রাণঘাতী অস্ত্র পুলিশের কাছে না থাকাই বেটার, এটা অনেকেই মনে করেন, আমিও নাগরিক হিসেবে এরকম মনে করি। বাট পুলিশের তো কিছু স্পেশাল ফোর্সেস থাকবে যারা রাষ্ট্রীয় নিরাপত্তার কাজে থাকবে, যারা আপনার নির্বাচিত প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট এবং অন্যদেরকে সুরক্ষা দেবেন। তাদের কাছে সোয়াট টিম থাকতে পারে, আপনি জঙ্গি দমনের জন্য থাকতে পারে। সুতরাং কার কি অস্ত্রের প্রয়োজন এটা আলাপ আলোচনার মধ্যে নির্ধারণ করতে হবে। এরকম না হঠাৎ করে আমি বললাম প্রাণঘাতী অস্ত্র দেওয়া যাবে না। তো আপনি ধরেন এখন বলতেছি 7.62 ক্যালিবারের কোনো অস্ত্র দেওয়া যাবে না, এটা নিয়েই বেশি আলোচনা হচ্ছে। তো আপনি তাকে যদি বোল্ড অ্যাকশন রাইফেল দেন 303, সেটার রেঞ্জ হচ্ছে 1 কিলোমিটার এবং সেটার গুলি তো প্রাণঘাতী, তো সেটা আপনি দিবেন কিনা? কারণ তাদের কাছে কোনো মেশিন গানও যদি দেন তার একটা ইফেক্টিভ রেঞ্জ হলো আপনার 30 মিটার পর্যন্ত, তো সেটাও তো একটা প্রাণঘাতী যখন আপনি 30 মিটার বা আরও সামনে থেকে যদি আপনি গুলি করেন। এমনকি একটি পিস্তলও কিন্তু প্রাণঘাতী, যদি আমি আপনার কাছে যে আপনার মাথার মধ্যে গুলিটা ঢুকিয়ে দিতে পারি, একদম হেডে যদি ঢুকিয়ে দিতে বা কানের মধ্যে ঢুকিয়ে দিতে পারি। সো এই যে প্রাণঘাতী বলে যে আপনি ব্র্যাকেট করলেন, সেটা নিয়ে একটু প্রত্যেকটা অস্ত্র নিয়ে আলোচনা করতে হবে। পুলিশের কাছে তো পিস্তল থাকতে হবে, পুলিশের কাছে সাবমেশিন গান থাকতে হবে, পুলিশের কাছে কাঁদুনি গ্যাস থাকতে হবে। তো পুলিশের কাছে অনেক ধরনের অস্ত্র আছে, এটা বিশাল লিস্ট। সুতরাং কী কী অস্ত্র তাদের কাছে থাকা উচিত, কীভাবে ব্যবহার করবেন, মূল কথাটা কি, মূল কথা যে অস্ত্রটা কীভাবে ব্যবহার হবে, কার নির্দেশে ব্যবহার হবে, কী উদ্দেশ্যে ব্যবহার হবে। ইভেন কাঁদুনি গ্যাসও তো কোনো কোনো সময় প্রাণঘাতী হতে পারে যদি আপনার একেবারে গ্যাস সেলটা আপনার মুখের মধ্যে এসে পড়ে, মানে মুখমণ্ডলে যদি আঘাত করে। সো আপনাকে ওই জিনিসটা ঠিক করতে হবে যে আপনার কাছে যে অস্ত্র দেওয়া হলো সেটা জনগণকে সুরক্ষা করার জন্য, জানমালের নিরাপত্তা বিধান করার জন্য, রাষ্ট্রীয় সম্পদ, নাগরিকের সম্পদ রক্ষা করার জন্য। সুতরাং এইটার আপনি ব্যবহারটা রাজনৈতিক কারণে করবেন কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট এরিয়া। এই প্রাণঘাতী অস্ত্র দেওয়া যাবে না, এটা কিন্তু এটার চেয়ে ফান্ডামেন্টাল যে জায়গাটা হলো যে আপনি অস্ত্রটা কীভাবে ব্যবহার করবেন এবং কখন ব্যবহার করতে পারবেন, এবং ব্যবহার করার জন্য যে পারমিশন, সেই পারমিশনটা কোন লেভেল থেকে দেওয়া হবে, সেসব জায়গায় কাজ করতে হবে। অযথা একটা ব্ল্যাঙ্কেট এরকম বললে এটা ঠিক হবে না। এইমাত্র পাওয়া সংবাদে আমরা যেমনটি জানতে পেরেছি, যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছে। এর আগে আপনি নিশ্চয় অবগত আছেন, তার বিরুদ্ধে নজিরবিহীন দুর্নীতির অভিযোগ ওঠে এবং পদত্যাগেরও চাপ তৈরি হয়। টিউলিপ সিদ্দিকের এই পদত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি কতটা ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন? না, বাংলাদেশের ভাবমূর্তি তো কোনো ব্যক্তি বা কোনো শাসক দলের জন্য ক্ষতিগ্রস্ত হবে না। বাংলাদেশের ভাবমূর্তি হচ্ছে বাংলাদেশ একটা দেশ এবং এর জনগণ, এই জাতি হিসেবে আমরা কী ধরনের কাজকর্ম করছি। আমরা যদি একটা সন্ত্রাসী জাতিতে পরিণত হই আফগানিস্তানের মতো, তখন ভাবমূর্তি, বাংলাদেশের ভাবমূর্তি নিয়ে আলোচনা হবে। বা আমরা যদি সিরিয়ার মতো হয়ে যাই, হ্যাঁ, আমরা যদি লেবাননের মতো হয়ে যাই, দ্যাট ইজ ডিফারেন্ট। বাট এরকম কোনো ব্যক্তি তার ব্যক্তির দায়ের জন্য বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে এরকম আমি মনে করি না। টিউলিপ সিদ্দিকী তার ব্যক্তি দায় নিয়েই তিনি পদত্যাগ করেছেন এবং এটা ভালো, এইটা তো গণতন্ত্র। দেখেন যে তার প্রধানমন্ত্রী কিন্তু তাকে পদত্যাগ করতে বলেনি, মানে অফিসিয়ালি বলেন নেই। প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে হ্যাঁ ঠিক আছে, তিনি নিজেকে সারেন্ডার করেছিলেন ইন্ডিপেন্ডেন্ট ইয়ার কাছে, তাদের একটা ক্ষমতায়িত করা আছে যারা এসব ইনকোয়ারি করেন, নিজেই রেফার করেছেন তাকে। সুতরাং তিনি ওই দেশে রাজনীতি করছিলেন এবং উনি জানেন যে কী কী পদ্ধতিতে ওনার ইয়াটা হতে পারে, ইনকোয়ারিটা হতে পারে। সুতরাং ইনকোয়ারি তো চলবে, পদত্যাগ করলেই তো ইনকোয়ারি শেষ হয়ে যাবে না। আপনি যেভাবে বলছেন নজিরবিহীন দুর্নীতি, এটা প্রমাণ করতে হবে এটা নজিরবিহীন না কি দুর্নীতি, এটা প্রমাণিত হবে অদূর ভবিষ্যতে। বাট বাংলাদেশের মানুষ হিসেবে আমি এটা একটা ব্যাড এক্সাম্পল, এবং বাংলাদেশের যে একজন বাঙালি
মানে জাতি, এই দেশে জন্ম, তিনি যে ওখানকার মন্ত্রিসভায় স্থান পেয়েছেন, এটা কিন্তু একটা ঘটনা। এরকম আবার কখন ঘটবে এটা তো আমি জানি না। সো এটা আমাদের জন্য ওই জায়গাটায়, এটা আমাদের জন্য অবশ্যই একটা ভালো খবর নয়। বাট আপনি যে অবস্থায় গিয়েছেন সেই অবস্থায় এটার বাইরে বিকল্প তো ছিল না। তো আমরা অপেক্ষা করি, দেখি কি হয়। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবু আলম শহীদ খান। দর্শক, এখানেই শেষ করছি দেশ সম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।